প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় 13 জীবের পুষ্টি ও বিপাক সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো: অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া, উদ্ভিদের বৃদ্ধি ও টিকে থাকা, উদ্ভিদের পানি ও খনিজ উপাদান পরিবহন ব্যবস্থা, প্রাণীর পুষ্টি পরিশোষণ ও ব্যবহার। তুমি নিশ্চয়ই ক্ষুধা পেলে খাবার খাও। অনেকক্ষণ না খেয়ে থাকলে দুর্বল বোধ করো। চারপাশে তাকালে দেখবে অন্য সব প্রাণী খাবার খাচ্ছে। কখনো কি ভেবেছো উদ্ভিদের কথা? উদ্ভিদেরও কি খাবার দরকার হয়? তারা কিভাবে খাবার জোগাড় করে? কেবল উদ্ভিদ বা প্রাণী নয়, প্রকৃতির সকল জীবের জীবন ধারণ এবং টিকে থাকার জন্য খাবার প্রয়োজন। জীব এসব খাবার ভেঙে পুষ্টি উপাদান তার কোষের ব্যবহার উপযোগী করে তোলে। যে কোনো জীবের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। সরল জীব যেমন এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট কিংবা ছত্রাক পরিবেশ থেকে প্রায় সরাসরি পুষ্টি উপাদান গ্রহণ করে। অপরদিকে জটিল জীব যেমন বড় উদ্ভিদ কিংবা মানুষ বিশদ পদ্ধতিতে পুষ্টি উপাদান সংগ্রহ ও ব্যবহার করে। তবে সবার ক্ষেত্রে একটি কথা প্রযোজ্য: সকল জীবই তার পুষ্টির প্রয়োজন মেটানোর জন্য তার পরিবেশের উপর নির্ভরশীল। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়: স্বভোজী এবং পরভোজী। যেসব জীব পরিবেশ থেকে কার্বন, পানি ইত্যাদি সংগ্রহ করে তাদের খাবার তৈরি করে নিতে পারে তাদেরকে বলা হয় স্বভোজী। স্বভোজী মানে হলো নিজের ভোজ বা নিজের খাবার নিজে তৈরি করা। অর্থাৎ যে সকল জীব পরিবেশ থেকে কার্বন, পানি বা অন্যান্য উপাদান সংগ্রহ করে নিজের খাবার নিজে তৈরি করে তারাই হলো স্বভোজী জীব, যেমন বিভিন্ন অণুজীব, সবুজ শৈবাল, উদ্ভিদ ইত্যাদি। অপরদিকে যেসব জীব পরিবেশের অন্যান্য জীব থেকে খাবার অর্থাৎ বিভিন্ন জৈব উপাদান যেমন আমিষ বা প্রোটিন, লিপিড বা স্নেহ, কার্বোহাইড্রেট বা শর্করা সংগ্রহ করে তাদেরকে পরভোজী জীব, যেমন বিভিন্ন প্রাণী, মানুষ, বাঘ, মুরগি ইত্যাদি। এ তো গেল কিভাবে কার্বন সমৃদ্ধ জৈব উপাদান তৈরি করছে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিভাগ। কিন্তু আবার যদি আমরা দেখি জীব কিভাবে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, তবে সেই বিবেচনায়ও জীবকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এবার আমরা সেই সম্বন্ধে জানবো। পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, যা আমাদের আলো শক্তি প্রদান করে, এবং এই আলো শক্তি আবার নানান প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক উপাদানে সঞ্চিত হয়। শক্তির প্রাথমিক উৎস হিসেবে কিছু জীব সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে এবং জটিল জৈব অণু অর্থাৎ শর্করা তৈরি করে। তার মানে উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে শর্করা তৈরি করে। তো এই প্রক্রিয়াকে এদেরকে বলা হয় ফটোট্রপিক বা সালোক পোষিত জীব, যেমন সবুজ উদ্ভিদ ও সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি। এরা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। অপরদিকে কিছু জীব রাসায়নিক পদার্থকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। এদেরকে বলা হয় কেমোট্রপিক বা রাসায়নিক পোষিত জীব। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক এই ধরনের জীবনের অন্তর্ভুক্ত। আমরা মানুষও কিন্তু কেমোট্রপিক জীব, কারণ আমরাও সূর্যের আলো কাজে লাগিয়ে সরাসরি খাবার উৎপাদন করতে পারি না। আমরা উদ্ভিদ কিংবা অন্য জীব থেকে পাওয়া উপাদান খেয়ে আমাদের শরীর আমাদের শক্তির চাহিদা মেটাই। এতক্ষণ পর্যন্ত মূলত আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত পুষ্টি উপাদান নিয়ে কথা বলেছি। তবে এগুলোর বাইরে আরো কিছু রাসায়নিক উপকরণ জীবের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজন, যেমন নাইট্রোজেন, ফসফরাস, খনিজ লবণ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অণুজীবের পুষ্টি উপাদান পরিশোষণ: এককোষী অণুজীবগুলো কর্তৃক তাদের পুষ্টি উপাদান পরিশোষণ সরল প্রকৃতির হয়। তাদের কোষটি সরাসরি পুষ্টি উপাদানের মধ্যে থাকে, যা তাদের পুষ্টি প্রাপ্তিকে তুলনামূলকভাবে সহজ করে দেয়। অনেক সময় পুষ্টি উপাদান পরিবেশ থেকে সরাসরি কোষ ঝিল্লি ভেদ করে অণুজীবের কোষের ভেতরে প্রবেশ করে। আবার কখনো কখনো পুষ্টি উপাদানকে পরিবেশ থেকে কোষের ভেতরে নেওয়ার জন্য কোষ ঝিল্লির কিছু বাহক সহযোগিতা করে। এককোষী অণুজীবের উপরোক্ত পুষ্টি গ্রহণ প্রক্রিয়াগুলোই মূলনীতি হিসেবে বহুকোষী বড় উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে কাজ করে। উদ্ভিদের পুষ্টি ও পরিশোষণ: আমরা সাধারণত উদ্ভিদ বলতে স্ববোধী জীব বলে মনে করি, অর্থাৎ যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে।
আসলে কিন্তু ব্যাপারটা পুরো সত্যি নয়। অনেক উদ্ভিদ আছে যারা তাদের পুষ্টি সত্যি নয়। অনেক উদ্ভিদ আছে যারা তাদের পুষ্টি সংগ্রহের জন্য অপর উদ্ভিদের উপর নির্ভর করে, যেমন স্বর্ণলতা। এর কিন্তু কোনো ক্লোরোফিল নেই। তো ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ কণা যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। তো স্বর্ণলতায় ক্লোরোফিল না থাকার এই স্বর্ণলতায় কিন্তু কোনো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হতে পারে না এবং তারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাদের পুষ্টি উপাদানের জন্য তারা অপর উদ্ভিদের উপর নির্ভর করে। আবার কোনো উদ্ভিদ আছে যারা কীট পতঙ্গ থেকেও পুষ্টি সংগ্রহ করে। এদেরকে পতঙ্গভুক উদ্ভিদ বলে। তবে তারা নিজেরাও নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে। উৎসস্থান থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে পুষ্টির উপাদানগুলো পরিবহন করার জন্য উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোষ এবং টিস্যু থাকে, যারা পুষ্টি পরিবহনের এই কাজগুলোতে নিযুক্ত থাকে। তো উৎসস্থান মানে হলো যে স্থানে পুষ্টি তৈরি হচ্ছে এবং সেই স্থান থেকে কিন্তু পুষ্টিগুলো উদ্ভিদের সারা শরীরে পরিবহন করতে হয়। তো এর জন্য কিছু নির্দিষ্ট কোষ এবং টিস্যু থাকে। এই কোষগুলোর মধ্য দিয়ে সারা উদ্ভিদেই কিন্তু এই পুষ্টি উপাদান পরিবাহিত হয়। তো এদেরকে বলা হয় জাইলেম ও ফ্লোয়েম টিস্যু। আমরা আগেও এগুলোর কথা জেনেছি। এই টিস্যুগুলোকে উদ্ভিদের দেহের ভেতরে থাকা কিছু সুনির্দিষ্ট পথের সঙ্গে তুলনা করা যায়, যাদের মধ্য দিয়ে নির্দিষ্ট উপাদানগুলো চলাচল করে। তো একটি বিল্ডিং এ যদি পাইপলাইনের মাধ্যমে পানি বিভিন্ন তলায় প্রবাহিত করা হয়, ঠিক একইভাবে একটি উদ্ভিদে এই পুষ্টি উপাদানগুলো পরিবহনের জন্য এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো কিন্তু কাজ করে এবং এই পুষ্টি উপাদানগুলো সম্পূর্ণ উদ্ভিদের চারিদিকে ছড়িয়ে দেয়। মাটি থেকে মূলের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ উপাদান শোষণ করে তারা পরিবহন করার কাজটি করে জাইলেম টিস্যু। তার মানে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য কিন্তু প্রথমে তার প্রয়োজন পানি এবং সেই পানিতেই কিন্তু খনিজ উপাদান থাকে। তো জাইলেম টিস্যুর সাহায্যে উদ্ভিদ এই পানি সংগ্রহ করে। অপরদিকে উদ্ভিদের সবুজ পাতায় তৈরি হওয়া এই পুষ্টি, যেমন শর্করা, উদ্ভিদের অন্যান্য অংশে পৌঁছে দেওয়ার কাজটি করে ফ্লোয়েম টিস্যু। তো উদ্ভিদের পরিবহনের সহযোগিতার পাশাপাশি জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদকে দৃঢ়তাও প্রদান করে। তো আণুবীক্ষণিকভাবে জাইলেম টিস্যুকে ঘিরে ফ্লোয়েম টিস্যুর অবস্থান দেখা যায়। প্রাণীর পুষ্টি ও পরিশোষণ। উদ্ভিদ ও প্রাণীর অন্যতম বড় পার্থক্য হচ্ছে তাদের খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনায়। কোনো প্রাণী নিজের কোষের ভেতর খাদ্য তৈরি করতে পারে না। ফলে খাদ্যের জন্য প্রাণীকে কিন্তু উদ্ভিদ বা অন্য কোনো জীব বা অণুজীবের উপর নির্ভর করতে হয়। আমরা যখন শাকসবজি, ভাত, মাছ, মাংস ইত্যাদি খাই, তখন আমরা আসলে পুষ্টি উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ ইত্যাদি গ্রহণ করি। এর বাইরে আমাদের খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ভিটামিন ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হয়। এসব উপাদানও আমরা আমাদের গ্রহণ করা বিভিন্ন খাবার থেকে পাই। তো এর আগে আমরাও দেখেছি উদ্ভিদের ক্ষেত্রে তার পুষ্টি উপাদান পরিশোষণ ও পরিবহনের জন্য কিন্তু কিছু টিস্যু রয়েছে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম। তো প্রাণীর ক্ষেত্রেও তার পুষ্টি গ্রহণ পরিশোষণের জন্য কিন্তু নির্দিষ্ট কোষ, টিস্যু এবং অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। যেমন মানুষের ক্ষেত্রে পরিপাকতন্ত্র রয়েছে। এই পরিপাকতন্ত্র জটিল খাদ্য ভেঙে কোষের ব্যবহার উপযোগী পুষ্টি উপাদানে পরিণত করে, যা রক্তে শোষিত হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তার মানে মানুষের যে পরিপাকতন্ত্র রয়েছে, আমরা যে খাবার গ্রহণ করি সেই জটিল খাবারটিকে ভেঙে যাতে কোষের মাধ্যমে খুব সহজে এ পুষ্টি রক্তের মাধ্যমে শোষিত হতে পারে, সেজন্য এই পরিপাকতন্ত্র কিন্তু জটিল খাবারকে ভেঙে পুষ্টি উপাদানে পরিণত করে এবং রক্তের মাধ্যমে সম্পূর্ণ শরীরে এটি ছড়িয়ে দেয়। খাদ্য পরিপাকের বিষয়টি শুরু হয় আমাদের মুখ থেকে। আমরা যখন ভাত, রুটি, মাছ খাই, তখন আমাদের দাঁতের মাধ্যমে সেগুলোকে ছোট ছোট টুকরা করি। আমাদের জিহ্বার নিচে অবস্থিত লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা আমাদের এই খাবার পরিপাকে কিন্তু সাহায্য করে বা খাবার গিলতে এবং খারাপ খাবারকে নরম করতে সাহায্য করে। এরপর আমরা এই খাবার আমাদের পাকস্থলীতে যায়, সেখানকার বিশেষ পরিবেশে খাদ্যকে আরো ভালোভাবে পরিপাক করে। এসব ধাপ শেষে আমাদের এই গ্রহণ করা খাবার ভেঙে ছোট ছোট জৈব অণুতে পরিণত হয়। এই পাকস্থলী এবং তার পরের ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের বিশেষ পরিশোষক কোষ আছে, যেগুলো পরিপাক করা খাবার থেকে ওই সব ছোট ছোট পুষ্টি উপাদান শোষণ করে রক্তের মাধ্যমে পুরো শরীরে বয়ে নিয়ে যায়। অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর মৌলিক পার্থক্য থাকলেও মৌলিক জায়গায় তাদের বেশ কিছু মিলও রয়েছে, আমরা উপরের আলোচনা থেকে দেখতে পাই। এককোষী ব্যাকটেরিয়া তার সব বিপাকীয় কাজ একটি কোষের ভেতর সম্পন্ন করলেও বহুকোষী উদ্ভিদ ও প্রাণীতে কাজগুলো কিন্তু বিভিন্ন টিস্যু অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া গুলো এককোষী, তাদের এই যে কাজগুলো সম্পন্ন করার জন্য কিন্তু একটি মাত্র কোষ রয়েছে।
তবে মানুষ বা অন্যান্য প্রাণী কিন্তু বহুকোষী। তো বহুকোষী প্রাণীদের কিন্তু এই কাজগুলো সম্পন্ন করার জন্য বিভিন্ন টিস্যু রয়েছে বা বিভিন্ন অঙ্গের মাধ্যমে কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তবে এসব টিস্যু এবং অঙ্গের একেকটি কোষের জৈব রাসায়নিক প্রক্রিয়ার সঙ্গে এককোষী জীবের প্রক্রিয়াগুলোর কিছু মৌলিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ কিছু মিল রয়েছে। এই পর্যবেক্ষণ থেকে আমরা যে বলা যায় যে সকল জীব কিছু মৌলিক নিয়মকে ভিত্তি করে এই পৃথিবীতে বিকশিত হয়ে। তো আশা করি তোমরা এই অধ্যায় থেকে অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন খাদ্য গ্রহণ, পরিপাক প্রক্রিয়া, উদ্ভিদের বৃদ্ধি এবং টিকে থাকা, উদ্ভিদ প্রাণীর পুষ্টি, পরিশোষণ ও ব্যবহার এই বিভিন্ন বিষয়গুলো বুঝতে পেরেছ। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সম্পর্কিত যে কোনো ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।